আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় ৪ নম্বর পর্ব। আজকে পড়ব সবুজ বিপ্লব, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব। দেখো, প্রথমে কৃষি বিপ্লব বা এগ্রিকালচারাল রেভলিউশন কাকে বলছে। যখন দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে এবং তার দ্বারা সৃষ্টি হচ্ছে একটা ব্যাপক পরিবর্তন, কোন ক্ষেত্রে না কৃষি ক্ষেত্রে, এবং কৃষির উন্নতি ঘটছে, তাকে বলা হচ্ছে কৃষি বিপ্লব। আর এখানে কৃষির যে বিপ্লব কথাটির অর্থ হলো আমূল পরিবর্তন। ২০০০ সালের নতুন জাতীয় অর্থনীতিকে বলা হয় রামধনু বিপ্লব, কারণ কৃষির বিভিন্ন ক্ষেত্রে যে বিপ্লব বা পরিবর্তন তা মূলত রঙের মাধ্যমে বোঝানো হয়েছে। এইভাবে যে বিপ্লবগুলো হয়েছে তার মধ্যে পড়ে সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, লাল বিপ্লব, সোনালী বিপ্লব এবং অন্যান্য। এছাড়া দেখো, আমরা কিন্তু পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত মাত্র 3টি বিপ্লব নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো তো বললামই, তা আরেকবার বলছি: সবুজ বিপ্লব, নীল বিপ্লব আর শ্বেত বিপ্লব। প্রথমে দেখব আমরা সবুজ বিপ্লব। 1960-এর দশকে ভারতের গুরুতর খাদ্য সমস্যার সমাধানের জন্য কৃষিক্ষেত্রে আধুনিক উপকরণের প্রয়োগ করা হলো। যেমন জলসেচের প্রসার করা হলো, উন্নত ফলনশীল বীজের ব্যবহার করা হলো, রাসায়নিক সারের ব্যবহার করা হলো, আর কি পর্যাপ্ত পরিমাণে কীটনাশকের প্রয়োগ। এবং এই সমস্ত কিছুর মাধ্যমে উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সব জায়গাতে কৃষি শস্য উৎপাদনের ক্ষেত্রে একটা অভাবনীয় অগ্রগতি দেখতে পাওয়া গেল। এই গোটা যে পরিবর্তনটা হলো তাকে বলা হয় সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। মনে রাখতে হবে, প্রথম মেক্সিকোর ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগের মাধ্যমেই কিন্তু এই সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, তাই ওনাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। দেখো কি কি উপকরণ সবুজ বিপ্লবটা এনেছিল সেগুলো দেখো। মুখ্য উপাদান হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, ধান, গম, জোয়ার, বাজরা, রাগি এই সমস্ত ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ ঘটানো হয়েছিল। মূলত গম বিপ্লবটাই হয়েছিল, কেননা প্রথম দিকে কিন্তু গমটাই বেশি করে, মানে উচ্চ ফলনশীল বীজ হিসেবে গমটাই এখানে উৎপাদনটা বেশি করা হয়েছিল ভারতবর্ষে। তারপরে দেখো জলসেচ। আগের প্রথায় আর চাষাবাদ না করা, মানে করা উঠে গেল, আস্তে আস্তে জলসেচ প্রথায় এই উচ্চ ফলনশীল বীজকে তো বেশি করে জল না দিলে তো তারা তো আর বড় হবে না, তার জন্য জলসেচের ব্যবস্থা করা হলো। রাসায়নিক সার প্রচুর ব্যবহার করা হলো এবং কীটনাশক ওষুধ। এত ব্যাপক পরিমাণ জমিতে এত বেশি পরিমাণ শস্য উৎপাদন করার জন্য তো প্রচুর লসেরও মুখোমুখি হতে হয় চাষিকে, তার জন্য কীটনাশক ওষুধের ব্যবহারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর অন্যান্য কী কী উপকরণ লেগেছে বলছে: সক্রিয় উন্নয়ন এলাকা, পাট্টা তহবিল গঠন, ভূমি সংস্কার, মূলধন বা ঋণ, গ্রামীণ বৈদ্যুতিকরণ, মানে গ্রামে গ্রামে বিদ্যুৎ না আসলে তো সেই জেনারেটর চলবে না, সেরকম জেনারেটর না চললে যে পাম্প মেশিন দিয়ে জমিতে যে জলসেচ করা হয় সেটাও হবে না। আর কি গ্রামের রাস্তা এবং বাজার সৃষ্টি করা, খামারের যান্ত্রিকীকরণ করা। খামার মানে কি, যেখানে উদ্বৃত্ত ফসল যা কিছু তৈরি হচ্ছে জমিতে সেইগুলো তুলে এনে রাখার জায়গা, এবং সেখানে সমস্তটা যান্ত্রিকীকরণ করে দেওয়া হয় যাতে করে ধান ঝাড়াই, ধান তোলা বা গম ঝাড়াই করা সব কিছু যাতে করা যায় যন্ত্রের মাধ্যমে দ্রুত। আর 8 নম্বর পয়েন্টটা কি বলছে: কৃষি বিদ্যালয় স্থাপন। অবশ্যই এত যে উচ্চ ফলনশীল বীজ তৈরি হবে তার জন্য তো যথেষ্ট গবেষণার প্রয়োজন, এবং সেই গবেষণাটা কোথায় হবে? ইউনিভার্সিটিতে। তাই এগ্রিকালচারাল ইউনিভার্সিটিসগুলো স্থাপন করা শুরু হলো। দেখো, সবুজ বিপ্লবের বিভিন্ন রকম পর্যায় আছে, তার মধ্যে প্রথম আর দ্বিতীয় এই দুটো পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় হচ্ছে 1968 টু 69 থেকে 1981 টু 82, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে 1981 টু 1982, দেন 1991 টু 1992।
চারটা একটু খেয়াল করো। প্রথমটা কি বলছে, ধানের ক্ষেত্রে মানে প্রথম পর্যায়ের ক্ষেত্রে দেখো উৎপাদন হচ্ছে 2.16, এবং দ্বিতীয় পর্যায়ে গিয়ে সেটা আর একটু বেড়ে যাচ্ছে 2.87। আর গমের ক্ষেত্রে দেখো প্রথম দিকে কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে উৎপাদনের হার ছিল, তাই ছিল 5.21, পরবর্তীকালে মানে দ্বিতীয় পর্যায়ে 3.33 হয়ে গেছে। এইভাবে বাকি সবগুলোই মনে রাখতে হবে যে প্রথম পর্যায়ের কত, দ্বিতীয় পর্যায়ের কত। ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা, খারিফ শস্য, রবি শস্য সবগুলোই মনে রাখতে হবে। এবার দেখো সবুজ বিপ্লবের ফলাফলগুলো কী কী, এইগুলো পয়েন্ট ওয়াইজ মনে রাখলেই হবে, ডিটেলস খুব একটা লেখার প্রয়োজনীয়তা নেই। তাও সুফলগুলো দেখো কী কী। মোট উৎপাদন বৃদ্ধি, হ্যাঁ, মোট যে পুরো জমি থেকে যে উৎপাদনটা হচ্ছে সেটা আরও বেড়ে গেল এই সবুজ বিপ্লবের জন্য। তারপর হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি পেল, খাদ্যের সমস্যার সমাধান মিটল, কৃষকরা আরও বেশি সমৃদ্ধশালী হলো, কৃষকদের মানসিকতার পরিবর্তন হলো, আর শিল্প আরও বেশি করে বিকাশ লাভ করলো। শিল্প কী হতে পারে এই সবুজ বিপ্লব থেকে? পাট শিল্প, চা শিল্প, আর কি হতে পারে আটা ময়দার যে শিল্পগুলো, চিনির শিল্প, এই সব কিছু। এছাড়া আরও আছে কাগজ শিল্প, তাই তো, তৈলবীজ থেকে তেল তোলা সেই তেল শিল্প, এই সব কিছুই হতে পারে। আর কি গ্রামীণ কর্মসংস্থান, যত বেশি জমিকে আবাদি জমি হিসেবে পরিণত করা যাবে, যত বেশি জমিকে উৎপাদন করা যাবে, তত বেশি জমিতে নিযুক্ত মানে শ্রমিকের পরিমাণ বাড়বে, ফলত গ্রামীণ যে কর্মসংস্থানের পরিমাণটা সেটাও বৃদ্ধি পাবে। এবার কুফলগুলো দেখো, খুবই স্বাভাবিক, আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পাবে। সব জায়গা তো আর সমান মাটির পরিমাণ নয় বা গুণমান নয়, তাহলে আঞ্চলিক বৈষম্য তো হবেই। আর শ্রেণীগত বৈষম্য, এক শ্রেণী তো খুব বেশি পরিমাণে চাষাবাদ করতে পারছে এবং তাদের মূলধনের পরিমাণও বেশি, তাই তারা মানে রিচ যারা কৃষক সেরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু আরেক শ্রেণী যারা আছে তারা খুবই দরিদ্র, তারা কিন্তু এই সবুজ বিপ্লবের সুফলটা পায়নি। তারপরে কি ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা, একই কথা, মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা, অনিশ্চিত কর্মসংস্থানও হতে পারে, সবসময় যে কাজ পাওয়া যাবে তাও নয়, দারিদ্র্যের একটা প্রকোপ রয়েছে, অসম গুরুত্ব প্রদান, হ্যাঁ, আমরা শুধু ভাবি যে ধান এবং গমটা যদি বেশি গুরুত্ব দেব তাহলে কিন্তু অন্যান্যগুলোর গুরুত্ব কমে যাবে, ঠিক আছে, যেমন সবজি, ডাল এগুলোও তৈরি হবে না। তারপরে কি কৃষিতে যান্ত্রিকীকরণের অসুবিধা আর রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, তার ফলে কি হবে, জমির গুণমান নষ্ট হবে এবং পরিবেশের উপর একটা কুপ্রভাব অবশ্যই, মাটি দূষণ, জলদূষণ এবং মানে মাটির যে ভেতরের কোয়ালিটি যেগুলো থাকে সেগুলোও কিন্তু কমে আসে। এবার দেখো সবুজ বিপ্লবের স্থায়িত্বের জন্য কিছু গ্রহণীয় পদক্ষেপ বলছে কি, 1 নম্বরটা, আরও বেশি পরিমাণ জমিকে কাজে লাগাতে হবে, সমস্ত রকম ফসলের উপরে গুরুত্ব প্রদান করতে হবে, জলসেচ ব্যবস্থার উন্নতি করতে হবে, কৃষককে আরও বেশি করে উৎসাহ দান করতে হবে, আর সমস্ত রকম ফসলের জন্য উচ্চ ফলনশীল বীজের উদ্ভাবন করতে হবে, যার জন্য বলা হয়েছিল না কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা, সেটা। তাহলে এই হলো সবুজ বিপ্লবের স্থায়িত্বের জন্য কিছু গ্রহণীয় পদক্ষেপ। এবার দেখো আসি শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। তার জনককে ডক্টর ভার্গিস কুরিন, মনে রাখতে হবে ইনিই কিন্তু আমুল ইন্ডিয়া মানে মেন প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর 1970 খ্রিস্টাব্দে প্রথম ভারত সরকার গঠিত ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাহায্যে দুধ উৎপাদনের সমবায় সংস্থার মাধ্যমে যে অভাবনীয় অগ্রগতি দেখা দিয়েছিল ভারতবর্ষে, তাকে বলা হচ্ছে শ্বেত বিপ্লব। মূলত এটা কিন্তু ভারতবর্ষেই হওয়া একটা বিপ্লব। এবার দেখো উদ্দেশ্যগুলো কি কি। আমাদের এখানে কিন্তু দুগ্ধ প্রোডাকশন যেটা, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়, তাই সেই দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের আরও বেশি উৎপাদন যাতে বৃদ্ধি পায়, তার জন্য দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের সঠিক যাতে বিপণন ব্যবস্থা গড়ে তোলা। বিপণন মানে কি, বাজার ব্যবস্থা, মানে বাইরে বিক্রি করা।
দুগ্ধ উৎপাদনে নিয়োজিত সমবায় যে সংস্থাগুলো আছে তাকে আরও বেশি মডার্নাইজড করা এবং দুধ সংগ্রহ, দুধ পরিবহন, বৈজ্ঞানিক প্রথায় হিমঘরে দুধের সংরক্ষণ সব কিছুকে পারদর্শী করে তোলা। 4 নম্বর পয়েন্টটা কি বলছে, দুধ উৎপাদনে নিয়োজিত যে সমবায় যে সংস্থাগুলো আছে তাকে আরও উন্নত প্রজাতির গবাদি পশু এবং মহিষের যোগান দেওয়া। আর 5 নম্বর পয়েন্টটা কি বলছে, সমবায় সংস্থাগুলোকে উপযুক্ত পরিমাণে প্রশাসনিক সুবিধা দেওয়া যাতে করে তারা আরও বেশি পরিমাণে কাজটা করতে পারে। আর 6 নম্বর পয়েন্ট, দোহ শিল্পে মধ্যস্বত্বভোগী দালালদের শ্রেণীর উচ্ছেদ ঘটানো, মানে যেখানে শিল্পটা হবে আর যেখানে এই প্রোডাকশনটা হবে তার মাঝে কিন্তু কোনো রকম দালাল গোষ্ঠী থাকবে না। এই হলো এই শ্বেত বিপ্লবের সবটা উদ্দেশ্য। শ্বেত বিপ্লব কিন্তু একেবারে আসেনি, ধাপে ধাপে এসেছে। প্রথমে হয়েছিল কি অপারেশন ফ্লাড 1970 to 1980। এই সময় কি হয়েছিল, রাজ্যে 10টি রাজ্যে মোট 17টি ফিডার ডেয়ারির প্রসার ঘটানো হয়েছিল, ঠিক আছে, এবং তৈরি হয়েছিল জাতীয় ডেয়ারি উন্নয়ন কর্মসূচি। আর মনে রাখতে হবে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই এই সব জায়গায় মোট 4টি মাদার ডেয়ারি গঠন করা হয়। সালটা তাহলে 1970। এবার দেখো দ্বিতীয় অপারেশন ফ্লাড কবে হয়, 1980 to 1983-তে। এই সময় কি হয়েছিল, সমগ্র দেশে মোট 35,000 গ্রামে দোহ সমবায় সংস্থা গড়ে তোলা হয়েছিল। আর কি দুগ্ধ উৎপাদনে অগ্রণী এলাকাগুলিকে নিয়ে কয়েকটি ক্লাস্টার বা সমষ্টি গঠন করা হয়েছিল। দেশের 155টি জেলায় মোট 25টি দুগ্ধ বলয় বা মিল্ক শেড এরিয়া স্থাপন করা হয়েছিল। 2-3টে পয়েন্ট মনে রাখলেই হবে। এবার দেখো তৃতীয় অপারেশন ফ্লাড 1985 to 1994। এই সময় কিন্তু একটা খুব ভালো রকম উন্নতি আরও বেশি করে হয়, কেননা প্রায় দ্বিগুণ হয়ে যায় বলছে। এই সময় দেখো 73,300 সমবায় সংস্থা গড়ে উঠেছিল। প্রতিদিন প্রায় 112 লক্ষ লিটার দুধ বাজারে বিপণন করা হয়। দুগ্ধ উৎপাদনে নিযুক্ত ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষকদের মধ্যে প্রায় 680 কোটি টাকা বণ্টন করা হয়েছিল। মোট 170টি দুগ্ধ সরবরাহ কেন্দ্র স্থাপিত হয়েছিল। হলো এবারে লাস্ট পর্যায়ে দেখো কি বলছে, চূড়ান্ত পর্যায়। এখন অবধি সেই সব পর্যায়টা আর কি চলছে 1994 থেকে। কি হয়েছে, এই সময় আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি প্রায় 5.21-এ পৌঁছে যায়, ঠিক আছে, এই দোহ শিল্পজাত দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে আমাদের দেশে। আর পৃথিবীতে আমাদের দেশ কিন্তু প্রথম স্থান অধিকারী দুগ্ধ উৎপাদনে। আর যদি ধরা চলে যে মহিষের সংখ্যা এবং গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতবর্ষ কিন্তু প্রথম মহিষের সংখ্যা হিসাবে আর গবাদি পশুর সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে এইটা বেশি করে মনে রাখবে যে দুগ্ধ উৎপাদনে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে প্রথম, ঠিক আছে, এই কথাটা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার চলে আসি যে কি হয়েছিল এই চূড়ান্ত পর্যায়ে। অপারেশন ফ্লাড কর্মসূচি গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল আনন্দ, মাহেসানা এবং পালানপুরে। আর কি 3টি আঞ্চলিক কেন্দ্র শিলিগুড়ি, জলন্ধর, ইরোড স্থাপিত হয়। 10টি মেট্রোপলিটন শহরে মেট্রো ডেয়ারি, এখন তো টিভি খুললে মেট্রো ডেয়ারি অ্যাড। তারপরে কি গুজরাটের আনন্দ এবং মহারাষ্ট্রের জলগাঁও থেকে পশ্চিমবঙ্গের হাওড়ায় আমাদের এখানে নিত্য দুধ সরবরাহ করা হচ্ছে এবং ন্যাশনাল ডেয়ারি গ্রিডের মাধ্যমে উদ্বৃত্ত দুধ এবং দুধজাত প্রোডাক্ট সব কিছুই ঘাটতিযুক্ত অঞ্চলে সরবরাহ করা হয়। আর এখানে দেখা একটা পয়েন্ট রয়েছে শ্বেত বিপ্লব এবং সমবায় সংস্থা নিয়ে। কি বলছে, শ্বেত বিপ্লবের সাফল্যে সমবায় সংস্থার তাৎপর্যপূর্ণ অবদান লক্ষ্য করা যায়। ভারতের প্রথম সমবায় সংস্থা ইন্ডিয়ানা, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতে স্থাপিত হয়েছিল। এছাড়া আমরুট ইন্ডাস্ট্রিজ মুম্বাইয়ের নিকটস্থ তালোজাতে হয়েছিল, কোলাপুরে হয়েছিল, হায়দ্রাবাদে হয়েছিল। আর ডালমিয়া রাজস্থানে উল্লেখযোগ্য
সমবায় হিসাবে প্রতিষ্ঠিত। বর্তমানে আমাদের দেশের মধ্যে আমূল মডেলকে কিন্তু আদর্শ সমবায় সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই জন্য আমূলের প্রোডাক্ট, মানে আমূলের যে প্রোডাক্ট আমরা বেশি ইউজ করি, তাই তো সব কিছুতেই আমূল একটা অভাবনীয় ছাপ ফেলে গেছে। এবার দেখো শ্বেত বিপ্লবের ফলাফল, মানে ইম্প্যাক্ট অফ হোয়াইট রেভলিউশন। এখানেও কিছু সুফল আর কুফল আছে। সুফলটাই বেশি, কেননা দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা গেছে, কর্মসংস্থান অবশ্যই বাড়বে, ডেয়ারি কোম্পানিতে অনেক মানুষ কাজ করে, আর মানসিকতার উন্নতি হবে, অলরেডি হয়েও গেছে। দুগ্ধ শিল্পের বিকাশ ঘটছে, উন্নত পরিকাঠামো হয়েছে, অন্যান্য অনেক সুবিধাও এর থেকে পাওয়া যায়। কুফল কি? উন্নত প্রজাতির একটু পশুর অভাব রয়েছে আমাদের দেশে, এটা কিন্তু ঠিক। আর রোগগ্রস্ত গবাদি পশুর ব্যাপারটাও রয়েছে, সঠিক টিকাকরণ না হলে সমস্যা হয়, বিপণনগত সমস্যা হয়, আর উন্নত পরিবহন ব্যবস্থারও কিছু কিছু সমস্যা আছে। পরিবহন ব্যবস্থাটা কিন্তু এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, কেননা দুধ একটা পচনশীল দ্রব্য, তাই তাকে খুব সহজেই উৎপাদন স্থল থেকে কারখানাতে নিয়ে যেতে হয় এবং তাকে প্রোডাক্ট তৈরি করে ফেলতে হবে তার থেকে, নাহলে কিন্তু সেটা পচে যাবে। তার জন্য উন্নত পরিবহন ব্যবস্থাটা খুবই এখানে গুরুত্বপূর্ণ। এবার দেখো শ্বেত বিপ্লবের সমস্যাগুলো সমাধানের প্রকল্পে কি কি গ্রহণ করা হয়েছে। দেশে মোট 250টি দুগ্ধ শিল্পকেন্দ্র স্থাপন করা হয়েছে, জাতীয় যুব উন্নয়ন নিগম গঠন করা হয়েছে, আর উন্নত প্রজাতির যারা খুব ভালো বেশি জাতের উন্নত জাতের যাতে গরু বা ছাগল বা মহিষ জন্ম দিতে পারে তার জন্য ভালো প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। গবাদি পশুর জন্য বীমা প্রকল্প চালু করা হয়েছে, যাতে সহজেই যারা চাষিরা তারা কিনতে পারে গরু বা ছাগল, যাদের দ্বারা এই শ্বেত বিপ্লব আরও বেশি করে অগ্রণী হতে পারে। 5 নম্বর পয়েন্টটা দেখো, দুধ সংগ্রহের মূল্যকে বৃদ্ধি করা হয়েছে, আর সমবায় সংস্থাগুলোকে বিশেষ করে সাহায্য প্রদান করা হয়েছে। এই হলো সমস্যাগুলির সমাধান প্রকল্পে গৃহীত পদক্ষেপ। এবার দেখো আসছি ব্লু রেভলিউশন বা নীল বিপ্লবে। মূলত মৎস্য এবং সামুদ্রিক পণ্যের উপর উৎপাদন বৃদ্ধির জন্য যে একগুচ্ছ প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ফলে আমাদের ভারতবর্ষে মৎস্য উৎপাদনের যে অভাবনীয় অগ্রগতি ঘটেছে তাকে বলা হয় নীল বিপ্লব। আর ডক্টর অরূপ কৃষ্ণনের নেতৃত্বে এই নীল বিপ্লব ঘটেছিল বলে ভারতে তাকে নীল বিপ্লবের জনক বলা হয়। মূলত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1974 to 1979 হয়েছিল। মৎস্য চাষের উন্নতির সাথে সাথে কিন্তু নোনা জলের মৎস্য আহরণের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ভারতে মৎস্য উৎপাদন, উন্নত প্রযুক্তির সাহায্যে মৎস্য প্রজনন, মৎস্যের সঠিক বিপণন, মোট রপ্তানির ক্ষেত্রে এক অভূতপূর্ব অগ্রগতি সূচিত হয়, যা নীল বিপ্লব নামে পরিচিত। এবার দেখি সামুদ্রিক মৎস্য আহরণের নীতিগুলো কি কি। 1. সমুদ্রজাত খাদ্যের রপ্তানি বৃদ্ধি করা, দেশের মানুষের কাছে মাথাপিছু প্রোটিন জাতীয় খাদ্যের বেশি বেশি করে যোগান ঘটানো, যাতে আমাদের দেশের অধিবাসীরা যারা মৎস্যজীবী তাদের অর্থের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা যায়। আর 3 নম্বরটা হচ্ছে কি, সুস্থায়ী উন্নয়ন করা, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা, ইকোলজিক্যাল সিস্টেমটাকে ঠিক রাখা, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করা, এই সমস্ত কিছুর জন্য সামুদ্রিক মৎস্য আহরণ করা। এটাই হলো এটার মেরিন ফিশিং পলিসি 2004। এবার দেখি মৎস্য চাষ এবং সামুদ্রিক মৎস্য আহরণের উন্নতি প্রকল্পে কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে। 1 নম্বর দেখো, ইন্ডিয়া নরওয়ে প্রজেক্ট। মাছ ধরার চিরাচরিত যে জাল যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিকীকরণ করা, জালটা যে নেট ফিশিং করা হয় সেই জালটাকে আরও বেশি যান্ত্রিকীকরণ আরও বেশি ডেভেলপমেন্ট করা হয়েছে। একে বলা হচ্ছে INP প্রজেক্ট। আর কি, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, মাছ ধরার আধুনিক যে টেকনিকগুলো সেগুলো রপ্ত করানোর জন্য মহারাষ্ট্রের সতপতি, সৌরাষ্ট্রের ভেরাওয়ালি এবং তামিলনাড়ুর কোজান এইসব জায়গায় প্রশিক্ষণ কেন্দ্রগুলি স্থাপিত হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন পরিকল্পনা, মোট 4টি মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে বা এখনও প্রতিষ্ঠার কাজ চলছে।
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার কোথায় রয়েছে? কৌশল্যা গঙ্গা, ভুবনেশ্বরে কাজ চলছে। আর কি? হিমঘর স্থাপন করা। অবশ্যই হিমঘর না থাকলে তো মাছ তো পচনশীল, তার জন্য নানা রকম জায়গাতে হিমঘর স্থাপন করা হয়েছে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়ার জায়গাগুলোতে দেখছি বেশি হচ্ছে, কেননা সাউথ ইন্ডিয়ার তিন দিকেই কিন্তু সমুদ্র, ওই জন্য মৎস্য চাষটা কিন্তু ওখানে বেশি হয়। মুখ্য পরিবহন পথ স্থাপন করা। আমাদের ভারতবর্ষে হিমঘর থেকে বাজারে মাছ সরবরাহ করার জন্য মুখ্য 3টি পথ গড়ে তোলা হয়েছে, পথগুলো লেখা নেই। আর উপকূল বলয় নির্দিষ্টকরণ। মোট উপকূল বলয়কে চওড়ায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড। এটা মনে রাখতে হবে, এই 6 নম্বর পয়েন্টটা। এবার দেখো আরও অনেকগুলো রয়েছে, তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট দিয়ে পড়ব। যেমন এইটা পড়তে পারি যে মৎস্য সংগ্রহের সমীক্ষা করা। অবশ্যই সার্ভে না করলে তো বোঝা যাবে না কতটা উৎপাদন হচ্ছে বা না হচ্ছে। আর কি? বীমা সুরক্ষা প্রদান করতে হবে। আর হ্যাচারি স্থাপনের ব্যাপারটাও আছে। মোট 900টির বেশি হ্যাচারি রয়েছে, যেগুলির মধ্যে মাছের ডিম প্রজননের কাজ চলছে। আর FFDA স্থাপন করা মানে কি? ফিশ ফার্মস ডেভেলপমেন্ট এজেন্সি, যার সাহায্যে মোট 6.78 লক্ষ মৎস্যচাষী উপকৃত হয়েছেন। আদর্শ মৎস্যজীবী গ্রাম গড়ে তোলা, এটাও খুব ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট অফ মডেল ফিশারম্যান ভিলেজ। তাহলে এই সব কটা পয়েন্ট না পড়লেও শেষের দিকের এই কয়টা পয়েন্ট কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট আছে একটু, যে মৎস্য উৎপাদন বন্দর বা ফিশিং ফার্ম ডকস, এইগুলো ইম্পর্টেন্ট। মানে সব কটা পয়েন্টই একটু ছোট করে লিখলেও হবে। এবার দেখো নীল বিপ্লবের কিছু ফলাফল রয়েছে। সুফলটা কি? মাছের উৎপাদন বৃদ্ধি করা যাবে এবং সমুদ্রজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি করা যাবে। কিন্তু এখানে কুফলটা বেশি বলেছে, কেননা সাফল্যটা কিন্তু অসম হবে। সব জায়গা তো আর মাছটা অ্যাভেলেবেলভাবে ধরা যাবে না পুরো গোটা দেশের মধ্যে, তাই এটা অসম সাফল্য বলেছে, অসম সাফল্য। জলবায়ুগত একটা সমস্যা তো রয়েছে, কিছু ঝড় বৃষ্টি হোক, কিছু স্ট্রম হোক, সবেতেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষিদ্ধ। তাহলে এই রকম হলে কিন্তু জলবায়ুগত সমস্যাটা একটা বড় সমস্যা। জলদূষণ, অবশ্যই এখন আগের মতো করে আর মাছ চাষ করা হয় না। জলের মধ্যে অনেক রকম প্রোডাক্ট, মানে কি বলবো, মাছের খাবার স্বরূপ অনেক কিছু দেওয়া হয়, পরিষ্কার করার জন্য অনেক কিছু দেওয়া হয়। তো জলের নিজস্ব একটা ব্যালেন্স ক্ষমতা কমে গিয়ে জলদূষণ ঘটাচ্ছে। আর কি? পরিকাঠামোগত সমস্যাটা তো অবশ্যই রয়েছে। মাছ বিপণন করা, মাছকে মানে ঠিকঠাক করে রাখা, সব কিছু ব্যাপারে একটা পরিকাঠামোগত সমস্যা রয়ে গেছে। এই হলো নীল বিপ্লবের ফলাফল। ইলিশ মাছ দিয়ে শেষ হলো আমার ভিডিওটা, ঠিক আছে?